আমাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল, উনি এসছেন, আমাদের সম্মান বৃদ্ধি করেছেন। কেউ সবাই ধৈর্য সহকারে বসেন, এদিক ওদিক হিলবেন না, ওনার মূল্যবান বক্তব্যগুলো শুনবেন। উনি যা বলবেন আমাদের রাইজ গ্লোবালের প্রাঙ্গণে হবে। ওনার কথাগুলো আমাদের এই ক্যামেরার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আমরা সারা বিশ্বকে এই আলোচনাগুলো দেখাবো। ওনাকে আমরা টপিক দিয়েছিলাম আজকে বক্তব্য রাখার জন্য, যেটা যে শিক্ষা, মানব জীবনে শিক্ষার গুরুত্ব এবং আমরা যে শেরশাহ বাদিয়া শিক্ষার গ্রহণে আমরা পিছুপা কেন, এই টপিকের উপর ওনাকে আমরা কিছু বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম, সম্মান, নমস্কার, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। এই সম্বোধনটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্ভাষণ। এটা শুধু ইসলাম ধর্মের মধ্যে নেই, এর ব্যবহার কিন্তু বৈদিক সম্ভাষণের মধ্যেও আছে। বৈদিক সম্ভাষণটা হলো ওম শান্তি। ওম শব্দটা আপনারা জানেন, এমন একটা প্রতীক, এমন একটা শব্দ যেটা এক ঈশ্বর বা এক আল্লাহকে বোঝায়। এবং ওম শান্তি, ঈশ্বর শান্তিময়, তিনি শান্তিদাতা। নামাজের শেষে আমরা বলি আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, ডানে বামে। আবার তারপরে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। হে আল্লাহ, হে ঈশ্বর, তুমি শান্তি, তোমার কাছ থেকেই শান্তি আসে। যে ওম শান্তি বৈদিক যে সম্ভাষণ আর ইসলামের যে সম্ভাষণ আসসালামু আলাইকুম, এটা কিন্তু প্রায় সমগোত্রীয় একই। সম্বোধন করছি উপস্থিত যত গার্জেন আছেন, ছাত্রছাত্রী আছে এবং এই স্কুলের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত যত মানুষজন আছেন, অতিথি যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সম্মান। আমাকে যে টপিকের উপর বলতে বলা হয়েছে, বিরাট বড় টপিক, কিন্তু ছোট করে বলবো। বাচ্চারা হয়তো সবগুলো বুঝতে পারবে না, কিন্তু আপনারা যারা বড় আছেন আপনারা ছোট করে শুনবেন। শেরশাহ বাদিয়া এই যে শব্দটা, বেশিরভাগ মালদা জেলার একটা বড় জনগোষ্ঠী শেরশাহ বাদিয়া। শেরশাহ বাদিয়া শব্দটার মানে আমাদের জানা উচিত, বা আমরা হয়তো অনেকেই জানি। শেরশাহ বাদিয়া একটা ধর্মীয় জনগোষ্ঠী নয়, প্রথমে মনে রাখতে হবে। শেরশাহ বাদিয়া একটা ভৌগোলিক জনগোষ্ঠী এবং শেরশাহ বাদিয়া একটা ভাষাগত জনগোষ্ঠী। এই শেরশাহ বাদিয়া শব্দটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা পাই সেটা হচ্ছে আকবরের সময়, সম্রাট আকবরের সময় লেখা যে বই আইনে আকবরী। সে আইনে আকবরী বইয়ের মধ্যে আমরা যে এলাকাটাতে আছি, এখন যেখানে আছি, এই এলাকাটা যে সরকারের আন্ডারে ছিল, সরকার মানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই অর্থে নয়। সরকারটা মুঘল যুগে সরকার শব্দটার মানে ছিল গোটা রাজ্যটাকে বলা হতো সুবা বা সুবে বাংলা, বাংলা প্রদেশ। তার 19টা ভাগ ছিল, এক একটা ভাগ যেমন এখন জেলা, তো সেই সময় 19টা সরকার ছিল। অর্থাৎ জেলা শব্দটা কিন্তু ব্রিটিশরা এসে চালু করেছে, তার আগে সরকার সরকার শব্দটা ব্যবহার হতো। তো এই জায়গাগুলো যে সরকারের আন্ডারে ছিল, সেই সরকারটা হচ্ছে হেডকোয়ার্টার ছিল গৌড়ে এবং
সরকারের নাম ছিল লখনৌতি বা লখনবতী বা জান্নাতাবাদ। এই শব্দটা ব্যবহার করা হয় সরকার। সেই সরকারকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছিল। যেমন ধরুন, জেলাকে 2টো সাব ডিভিশন করা হয়েছে, একটা চাঁচল সাব ডিভিশন আর একটা কোন সাব ডিভিশন, মালদা। এই যে 2টো সাব ডিভিশন, কিন্তু তখন ছিল 6টা সাব ডিভিশন। এই একটা সাব ডিভিশনকে আরবিতে বা ফার্সি ভাষায় বলা হতো জওয়ার। 6টা জওয়ার ছিল, তার মধ্যে একটা জওয়ারের নাম ছিল সারসাবাদ, যেটাকে আমরা এখন শেরশাবাদ বলছি। এই সারসাবাদ এইটা মহানন্দা নদীর পশ্চিম দিকে, মহানন্দা নদীর পশ্চিম দিকে ফুলহর পর্যন্ত, এমনকি ফুলহর ক্রস করে মণিহারি যে ব্লক, আর এদিকে সাহেবগঞ্জ জেলার তেলিয়াগড়ি যে এলাকাটা, এই টোটাল এলাকাটা ছিল জাওয়ারে সারসাবাদ। এই জায়গাগুলো কিন্তু জাওয়ারে সারসাবাদের মধ্যে ছিল, সারসাবাদ ডিভিশনের মধ্যে ছিল। তাহলে মনে রাখতে হবে যে সারসাবাদ বা শেরশাবাদ এই শব্দটা থেকেই কিন্তু শেরশাবাদিয়া শব্দটা হয়েছে। তাহলে একটা ভূগোল বা একটা জিওগ্রাফিক্যাল এলাকার মানুষজন, তাদের ভাষা, তাদের সংস্কৃতি সব কিছুকেই বলা হয় শেরশাবাদ। এটা মনে রাখতে হবে আমাদের। অর্থাৎ একটা মাটির সঙ্গে এই শব্দটা কানেকশন। এই এলাকার যত মানুষ ভৌগোলিকভাবে সবাই শেরশাবাদিয়া, ভৌগোলিকভাবে বলছি, মনে রাখবেন মাথার কথাটা। আর ভাষাগত কারণে শেরশাবাদিয়া কি শব্দটা, শেরশাবাদিয়া ভাষাটা এই এলাকার মেন ভাষা, যেটা মানুষের মুখের যে ভাষা, মুখ্য ভাষা। ছোট ছোট আরও ভাষা আছে, যেমন শেরশাবাদের পাশাপাশি ধরুন স্থানীয় কিছু খোট্টা ভাষা বা এরকম আরও কিছু ভাষা থাকতে পারে, কিন্তু মেজরিটি স্পিকিং পিপল এই এলাকার হচ্ছে শেরশাবাদিয়া ভাষার মানুষ। এই শেরশাবাদিয়া ভাষাটা শুধুমাত্র জাওয়ারে সারসাবাদের মধ্যে আছে এরকম নয়, এটা কিন্তু জাওয়ারে সারসাবাদের দক্ষিণে যদি যান তাহলে আর একটা সরকার, কাঁড়া সরকার, যেটা মুর্শিদাবাদে আছে, সেই মুর্শিদাবাদের জঙ্গিপুর সাব ডিভিশন টোটালটাই শেরশাবাদিয়া ভাষার মানুষ। দুমকা, পাকুড় যেটা ঝাড়খণ্ডে, তেলিয়াগাড়ি যে সাহেবগঞ্জ, সেটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ছে বর্তমানে, কিন্তু আগে জাওয়ারে সারসাবাদের মধ্যে ছিল। এদিকে কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ পর্যন্ত এই ভাষাটার বিস্তার চলে, নেপাল পর্যন্ত চলে গেছে। এমনকি মালদার যে অংশটা ভাগ হয়ে বাংলাদেশে চলে গেছে, নবাবগঞ্জ যেটাকে বলছি, চাঁপাই নবাবগঞ্জ, সেই এলাকার ভাষাও কিন্তু শেরশাবাদিয়া ভাষা। এখন শেরশাবাদিয়া শব্দটা একটা সময় ব্যবহার হতো সবার জন্য। যখন মানুষ শেরশাবাদ শব্দটা সরকারি যাওয়ার ঠিকানা লিখত, কি সাকির লিখত, মৌজা লিখত, পরগনার নাম লিখত, জেলার নাম লিখত ব্রিটিশ যুগে। আপনারা জমিদারি প্রথার সময় যদি আপনাদের পুরনো দলিলগুলো দেখেন তাহলে দেখবেন পরগনার নাম আছে। এইসব এলাকাগুলো সম্ভবত আকবরপুর পরগনার মধ্যে ছিল। আমাদের গ্রামের বাড়ি ধানগড়া বিশনপুর পর্যন্ত 12 মাসের পশ্চিম দিক পর্যন্ত এটা আকবরপুর পরগনার মধ্যে ছিল। আর এর পাশেই গোড়হোল, সেটাও কিন্তু সারসাবাদ যে ডিভিশন বললাম, সাব ডিভিশন, তারই আন্ডারে ছিল। তো এইভাবে ইতিহাস আছে, আমি ওই দিকে যাচ্ছি না। শেরশাবাদিয়া ভাষার সরকারি স্বীকৃতি আছে, এটা মাথায় রাখবেন। সরকারি স্বীকৃতি কেমন করে? এমও কার্টার 1938 সালে যে বইটা বের করেছিলেন, মালদা জেলার সিএস যে সেটেলমেন্ট রিপোর্ট, ফার্স্ট সেটেলমেন্ট রিপোর্ট, সেইখানে কিন্তু উল্লেখ করেছেন শেরশাবাদিয়া ভাষার কথা। শেরশাবাদিয়া ভাষাতে যে দুটা লোকনাট্য, সেটা হচ্ছে গম্ভীরা আর আলকা, এই দুটো কিন্তু শেরশাবাদিয়া ভাষাতেই হতো। তো সেটা হোক, আমি কোরআন পাক থেকে একটা কথা বলবো, মানে ভাষা, মাতৃভাষার গুরুত্বটা কত। আল্লাহ পাক বলছেন অমিন আয়াতিহি,
মানে তার আয়াতের মধ্যে, আয়াত মানে হচ্ছে সাইন, সিম্বল। আল্লাহকে তো দেখা যায় না, ঈশ্বরকে দেখা যায় না, তাকে চিনতে হয় কতগুলো চিনহারি দিয়ে, সাইন দিয়ে, ম্যানিফেস্টেশন, অর্থাৎ কিছু ঘটনা দিয়ে, তার কার্যকলাপ দিয়ে। তো তাকে চেনার জন্য যে সমস্ত আয়াত বা চিহ্ন আছে, তার মধ্যে হচ্ছে খালাকাস সামাওয়াত, তিনি আসমানকে তৈরি করেছেন, অল আর্থ, পৃথিবীকে, অক্তেলাফি সিনাতেকুম অল অনেকুম, এবং তোমাদের ভাগ করেছেন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজেস, ভাষার বৈচিত্র্য দিয়ে, আর ভাগ করেছেন গায়ের রং দিয়ে। এগুলো কিন্তু আল্লাহর চিহ্ন, আল্লাহর আয়াত। সুতরাং ভাষার যে বৈচিত্র্য, ল্যাঙ্গুয়েজের যে বিভিন্নতা, এগুলো আল্লাহ পাকের আয়াত। বলা হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তাদের জন্য এই আয়াতগুলো মানে নলেজপূর্ণ, জ্ঞানপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ভাষার বৈচিত্র্যটাকে, আমাদের প্রত্যেকের মাদার টাংকে, নিজেদের মাতৃভাষাকে যদি মনে করে যে এটা ক্ষুদ্র, তাহলে সেটা হবে হীনমন্যতা, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করা, আল্লাহর যে চিনারি, দেওয়া চিনারিকে অস্বীকার করা। এবং সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, এমন কোনো প্রফেট বা নবী ছিল না যে তার মাতৃভাষা দিয়ে ধর্ম প্রচার করেনি। মানে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা প্রফেট, প্রত্যেকটা মহাপুরুষ, যুগপুরুষ, তারা নিজের মাতৃভাষা দিয়েই ধর্ম প্রচার করেছে। এবং আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তোমাকে আমি কুরআন আরাবিয়া, আরবি কোরআন এই জন্য দিয়েছি যাতে তুমি লোকের সামনে বয়ান করতে পারো, বোঝাতে পারো। এই কথাগুলোর মানেটা কি? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে আসতেন, তাহলে এখানকার ভাষাতেই কোরআন নাযিল হতো, আরবি ভাষাতে হতো না। তো যেখানকার যে প্রফেট, যার উপর বৈশ্বিক কিতাব এসছে, তার নিজস্ব মাতৃভাষাতে এসছে। এবার আমি বলবো যে কীভাবে আমাদের মাতৃভাষাটা হারিয়ে যাচ্ছে। এই যে একটু আগে বলছিল না যে আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে যাচ্ছি। মাতৃভাষার শিক্ষাদান তো খুবই গুরুত্বপূর্ণ। যারা মাতৃভাষাটাকে চর্চা করবে, যারা নিজেদের মাতৃভাষায় কবিতা লিখবে, সাহিত্য লিখবে, নাটক লিখবে, সেই ভাষাটা কিন্তু একদিন না একদিন দাঁড়াবে। আমার খুব ভালো লাগছে, মাশরিকুল আলম মানে ইংরেজি নিয়ে পড়াশোনা করেও সে কিন্তু নাটক লিখছে স্বেচ্ছাবাদী ভাষায়। এটা সত্যি আমার জন্য খুব গর্বের বিষয়। আমরা স্বেচ্ছাবাদী বিকাশ পরিষদ সংগঠনের মধ্য দিয়ে আমাদের মাতৃভাষার সাহিত্যগুলো কিন্তু প্রকাশ করছি। এখন পর্যন্ত প্রায় 10খানা কাব্য স্বেচ্ছাবাদী ভাষাতে তৈরি হয়েছে, নাটক তৈরি হচ্ছে, গল্প তৈরি হচ্ছে, উপন্যাস বেরোবে। এটা কেন বলছি? আপনারা যদি উত্তর দিকে যান, দেখবেন কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই সব জায়গাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কামতাপুরী কুচবিহার রাজার আন্ডারে ছিল। সেখানকার যে মাতৃভাষা, যেটাকে আমরা কামতাপুরী বলছি, কেউ রাজবংশী বলছে, কেউ রংপুরিয়া বলছে, এই ভাষাটাকে বাংলা ভাষারই একটা রূপ বা ডায়ালেক্ট ভাবা হতো। সেই ভাষাতে তারা এমন আন্দোলন, এমন সাহিত্য চর্চা করলো যে সরকার সেই ভাষাটাকে স্বীকৃতি দিয়ে তাদেরকে 2টো একাডেমি দিয়েছে, কামতাপুরী ভাষা একাডেমি আর রাজবংশী ভাষা একাডেমি। অথচ আমরা কিন্তু ভাবছি না আমাদের ভাষাটা নিয়ে। যদি উত্তরবঙ্গ আলাদা হয়ে যায়, কোনো কারণে যদি উত্তরবঙ্গ আলাদা স্টেট হয়ে যায়, যেটা নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে, তাহলে দেখবেন যে রাজবংশী ভাষাতে ঢুকতে হবে আমাদের। আমরা যদি আমাদের নিজেদের মাতৃভাষা না, সাহিত্যগুলো আছে, বিশেষ করে মায়েদের যে গানগুলো, যারা গীত গায়, সেই গীতগুলো কিন্তু কিছু কিছু মৌলভী সাহেব হারাম করে দিচ্ছে, বেদা ধুমুক করে। কিন্তু এটা কেন বলছেন? তার মানে কি, যে বিয়ের সময়তেও কিন্তু গান গাওয়ার যে ব্যাপারটা ছিল,
কিন্তু ঢালাওভাবে যে হারাম করে দেওয়া মানে কি নিজেদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দেওয়া এবং মায়েদের যে নিজ এন্টারটেনমেন্ট করার যে অধিকারটা শুধু ছেলেরা করবে, ছেলেরা শুনবে, বাইরে যাবে, এন্টারটেনমেন্ট করবে, স্টেজ পারফর্ম করবে, জালসাতে মৌলী সাহেবরা গীত গাইছে কিন্তু মেয়েদের বলছে তোমরা গাইবে। তো এটা আমার মনে হয় একটা জুলুম এক ধরনের। এই সমস্ত জিনিসগুলো মনে হচ্ছে বাড়াবাড়ি। হ্যাঁ, এইগুলো সংরক্ষণ করা আমাদের খুবই দরকার। আমি নিজে শেরশাবাদিয়ার যে ছড়াগুলো আছে বা আমাদের গীত বইগুলো বের করেছি আমরা, এবং যেমন একটা ছড়ার উদাহরণ দিই, শেরশাবাদিয়ার ছড়া, শুধু শেরশাবাদিয়া বলছি না, যে সমস্ত অন্য ভাষাভাষীর মানুষরা আছেন তাদের জন্য বলছি। ইংরেজিতে একটা ছড়া শেখানো হয়, রিঙ্গা রিঙ্গা রোজিস, a pocket full of posies, hush, 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 we all tumble down. এটা ছড়া। এই ছড়াটা এমনি গাই, বাচ্চারা খেলা করে, কিন্তু এই ছড়াটার মধ্যে জানেন একটা ইতিহাস লিখতে রয়েছে। ইতিহাসটা কি? মধ্যযুগে যে প্লেগ ইউরোপের মধ্যে হতো, সেই প্লেগ অসুখ, অনেক মানুষ মারা যেত। সেই প্লেগটা হলে কি হতো? গায়ে ফোসকা পড়তো। রিঙ্গা রিঙ্গা রোজেস মানে গোল গোল, রিং রিং, রোজেস গোলাপ ফুলের মতন, পকেট ফুল অফ পোজেস, এটা পুজে ভর্তি, সেগুলোকে একটা পকেটের মতন ছোট ছোট ব্যাগ, পুজে ভর্তি। হাস 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 হাস, আস্তে আস্তে সাইলেন্ট হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে, নীরব হয়ে যাচ্ছে। উই আর অল টাম্বল ডাউন মানে একে একে পড়ে যাচ্ছে। এটার মানেটা কি? এটা প্লেগ অসুখ। সেই সময় একটা বাচ্চারা ছড়া তৈরি করেছিল, কত নিষ্ঠুর সত্যকে তারা ছড়ার মধ্য দিয়ে গায়। শেরশাবাদিয়া ভাষার একটা ছড়া বলছে একই রকম কাছাকাছি, ডিং ডিং লগরে তোর কবিতর কুণ্ঠে চড়ে, কি লাল মাটির কিয়ারে, কি খায় সরষা, কি হাগে প্রচুর প্রচুর, শনি মঙ্গলবারে একটি কবিতর মারা পড়ে, তোর কবিতর পানি খাবে ঢো 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 ঢো। আপনারা যারা পুরানো যুগের মানুষ, আপনারা মনে করে দেখেন কলেরা হতো তখন কি হতো? যে কলেরা মানে পাতলা পায়খানা, যে আর কি ফেলে ছোবরা, মানে ডাইজেস্ট হতো না, হজম হতো না, যা খেত সব বেরিয়ে যেত। কি হাগে প্রচুর প্রচুর, যে চিরকা দেওয়া বলে যেটা এতে শেরশাবাদিয়া ভাষায়, অর্থাৎ পায়খানা হতো। কলেরার অসুখ হলে যে পায়খানা হয়। শনি মঙ্গলবারে একটা কবিতর মারা পড়ে। শনি আর মঙ্গলবার মনে রাখবেন, এই দিন দুটো বিশেষ করে হিন্দু ধর্মে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, মানে অঘটনের দিন। শনিবারটা বিশেষ করে যে কোনো শনি দৃষ্টি আসতে পারে। একটা কবিতর মারা পড়ে, কবিতর তো মারা পড়ে না, আসলে মানুষ মারা পড়ছে কলেরার অসুখে, একটা একটা করে মারা পড়ছে। আর এই যে পানি খায়, মানে পিপাসা লাগে, একটু পানি খায় ধো 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 ধো, এটা দেখবেন কলেরার একটা জিনিস। আপনারা ছোটোবেলায় হয়তো অনেকেই কবিতাটা পড়েছেন, মানে এই যে গভীর মানেটা ঠিক ইংরেজি কবিতার মতন, রিঙ্গা রিঙ্গা রোজেস এই কবিতাটার মতন। তো বাচ্চাদেরকেও কিন্তু এই কবিতাগুলো ভুলিয়ে দিতে হবে না, শেখাতে হবে, স্টেজ পারফরমেন্স করাতে হবে। খারাপ শব্দ থাকলে দরকার হলে শব্দটাকে চেঞ্জ করে দিতে হবে, ভালো শব্দ দিয়ে। তো আমার মনে হচ্ছে যে এইভাবে আমরা যদি সংরক্ষণ করি, শুধু ইংরেজি বাংলা ছড়া পারফরমেন্স হবে, শেরশাবাদিয়া ভাষার ছড়া পারফরমেন্স হবে না, এটা ঠিক নয়। আসলে আমাদের বাচ্চাদেরকে আমাদের নিজেদের কৃষ্টি কালচার নিয়ে গর্ব করতে শেখাতে পারছি না আমরা। তো এটা আমাদের আস্তে আস্তে করতে হবে। আর শিক্ষা দীক্ষার যে ব্যাপারটা বলছি, আমাদের গার্জেনদের একটা দৃষ্টিভঙ্গি হয়েছে যে পড়াশোনা করে মানে করে কী হবে, পড়াশোনা করে কী হবে, অর্থাৎ ক্লাস 8 পড়লো, তারপরে লেবারের কাজে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পড়াশোনা ছেড়ে দেওয়া হচ্ছে। কেউ 6 পড়ছে, কেউ 7 পড়ছে, সবাই পড়ছে, মানে হাতে লেখা শিখছে মোটামুটি, কিন্তু সিরিয়াস পড়াশোনা যেটা সেটা কিন্তু হচ্ছে না। আর মেয়েরা যারা হয়তো বাইরে কাজকর্ম করতে যাচ্ছে না, তারা হয়তো স্কুলে কিছুটা পড়াশোনা করছে, কিছুটা সরকারি টাকা পয়সার যে ব্যাপারগুলো আছে, কন্যাশ্রী বা বিভিন্ন যে স্কলারশিপ, সেগুলোর কারণে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে গার্জেনদের আরও সচেতন হতে হবে, আরও সিরিয়াস হতে হবে। পড়াশোনা করে সবাই চাকরি পাবে এরকম নয়। এখন ভারতবর্ষের যে সরকার,
নতুন শিক্ষানীতি চালু করেছেন, যেখানে টেকনিক্যাল পড়াশোনার দিকে জোর দেওয়া হচ্ছে কলেজে। সেই টেকনিক্যাল কিছু শিখে যাতে ছেলেপিলেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, আর ফার্মে যোগ দিতে পারে, কিছু প্রাইভেট কোম্পানিতে যোগ দিতে পারে, সেই রকম সিলেবাস কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। সরকারি চাকরি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রেল বেসরকারি হয়ে যাচ্ছে, স্কুলগুলো কিন্তু আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে এগোবে যেটা মনে হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে প্রাইভেট বা মানে গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ পিপিটি মডেলের দিকে এগোচ্ছে। তো এইভাবে চাকরি বাকরির দিকটা কিন্তু এখন অনেকটা প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে। আমাদের ছেলেপিলেদের সেইভাবেই তৈরি করতে হবে যাতে নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরাই কিছু করতে পারে। তো অনেক রকম প্রকল্প আছে, আমরা সেগুলোকে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করবো। এখানে ইগনাইট ভিশন ক্লাব কিন্তু সেই দিকটা অনেকটা হেল্প করছে, এবং আমার মনে হচ্ছে যে আমাদের এডুকেশনটাকে ধীরে ধীরে স্কিল বেসড করতে হবে, সেই দিকে এগোবে। আর যে রাইজ গ্লোবাল স্কুল এখানে 2025-এ তৈরি হয়েছে, আশা করি ভবিষ্যতে আপনাদের ছেলেপেলেদের তারা অনেক পথ দেখাবে, অনেক দূর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এবং এর পাশে থাকুন আপনারা। এই স্কুল, এই উদ্যোগ সফল হোক এই প্রত্যাশা করে, ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।